আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকেও তোমাদের সামনে হাজির হয়েছি। এসএসসি 2022 শর্ট সিলেবাসের আলোকে গণিতের শর্ট কোর্সে তোমাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি 15 নং পর্ব। ইতিমধ্যে তোমাদেরকে আমি 1 থেকে 14 নং পর্ব পর্যন্ত দিয়েছিলাম। যারা 1 থেকে 14 নং পর্ব পর্যন্ত দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিও। আর তোমরা এই 14 নং পর্বে পেয়েছিলে পরিসংখ্যানের এই পরিসর নির্ণয়, তারপর এই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয়, তারপর গণসংখ্যা নিবেশন সারণী কীভাবে করতে হয়, সেই 3টা বিষয় আমি দেখাচ্ছিলাম। আর আজকে আমি নিয়ে এসেছি 15 নং পর্ব। 15 নং পর্বে আমরা কী করব? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করব। কিভাবে গড় নির্ণয় করতে হয় সেটা শেখাবো। তোমরা অনেকেই বলেছো, ভাইয়া আমরা আধা ঘন্টার উপরে আধা ঘন্টা এত লম্বা ভিডিও দেখতে একটু কষ্ট হয়। এর জন্য আমি কী করেছি, 14 নং পর্ব থেকে এই 15 মিনিট পর্যন্ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তাই আজকেও আমি একটু সংক্ষিপ্তভাবে তোমাদেরকে গড় নির্ণয় কীভাবে করতে হয় সেটা দেখাবো। আর কোনো কিছুই দেখাবো না, শুধু একটা প্রশ্নের সমাধান করব তোমাদের সময় শর্ট করে রাখার জন্য, ভিডিওটা শর্ট করে রাখার জন্য। চলো শুরু করি আজকের ক্লাস। কথা বাড়াচ্ছি না, কাজে চলে যাচ্ছি। দেখো, এখানে একটা প্রশ্ন আমি তুলেছি, এটা তোমাদের বইয়ে আছে, তোমাদের এই 17 নং অধ্যায়ে এটা এরকম একটা উদাহরণ আছে। তো দেখো, কোনো দ্রব্য উৎপাদনের খরচসমূহ নিচের সারণীতে দেওয়া হলো। উক্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করো। অর্থাৎ এই যে ছক দেয়া আছে, এখানে যেই ছক দেয়া আছে, যেই উদ্দীপকটা দেয়া আছে গড়ের ভিতরে, এটা কি? এই কোনো দ্রব্য উৎপাদনের খরচসমূহের একটা তালিকা। আর এটা থেকে আমরা কি করব? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ নির্ণয় করব। যদি এই উদ্দীপক থেকে আমরা গড় খরচ নির্ণয় করি, তাহলে আমাদের একটা কি করতে হবে? সারণী তৈরি করতে হবে। তোমরা জেনে রাখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে যদি গড় নির্ণয় করতে বলে তখন কি করতে হয়? এই একটা গড় নির্ণয়ের একটা সারণী তৈরি করতে হয়। সেই সারণী থেকে আমরা কি করব? গড় নির্ণয়ের সমাধানে পৌঁছব। তো প্রথমে আমরা কি করি, দেখো এখানে একটা উদ্দীপক যেটা দেওয়া আছে উৎপাদন খরচ। উৎপাদন খরচটাকে আমরা শ্রেণী ব্যক্তি ধরব। আর কি দেওয়া আছে? গণসংখ্যা। গণসংখ্যা তার গণসংখ্যাই থাকবে। গণসংখ্যাকে আমরা জানি কি বলা হয়? এফআই দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই, এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে কি কি লাগে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে প্রথমে আমাদের লাগবে শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি, তারপরে কি লাগবে? আমাদের শ্রেণী মধ্যমান লাগবে। শ্রেণী মধ্যমান। তারপরে কি লাগবে? এই যে গণসংখ্যা। তারপরে কি লাগবে? শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, আর কি লাগে? ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি। তারপরে কি লাগে? গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে যদি বলে, তাহলে প্রথমে কি করতে হবে? একটা সারণী তৈরি করতে হবে উদ্দীপক থেকে। আর সেই সারণীতে কি কি ব্যবহার করতে হবে? শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। কি বললাম? আবার দেখো, শ্রেণী ব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। কী করতে লাগে? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে লাগে। আরেকটা জিনিস দেখো, এই যে শ্রেণী মধ্যমান আছে, এটাকে কি করা হয়? এক্সআই দ্বারা প্রকাশ করা হয়। এক্সআই দ্বারা প্রকাশ করা হয়।
তারপর এই যে গণসংখ্যা, আমরা যখন সূত্র প্রয়োগ করবো সামেশন অফ নাম্বার এক্স আই এফ আই, যখন আমরা সূত্রতে চলে যাব তখন আমরা এই যে এক্স আইয়ের ব্যবহার করতে হবে। এর জন্য এটাও তোমাদেরকে বলে দিচ্ছি। শ্রেণীবদ্ধমানকে কী করা হয়? এক্স আই দ্বারা প্রকাশ করা হয়, আর গণসংখ্যাকে কী করা হয়? এফ আই দ্বারা প্রকাশ করা হয়। আর ধাপ বিচ্যুতিকে কী করা হয়? ইউআই দ্বারা প্রকাশ করা হয়। ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ। ধাপ বিচ্যুতিকে কী করা হয়? ইউআই দ্বারা প্রকাশ করা হয়। এক্স আই মাইনাস এ বাই এইচ। এক্স আই বলতে কি? এই যে আমাদের এক্স আই। আর এটা কি? এটা হচ্ছে অনুমানিক গড়। আমরা শ্রেণী মধ্যমান থেকে একটা সংখ্যাকে কী করব? অনুমানিক গড় ধরবো। ওই যাকে অনুমানিক গড় ধরবো এটা হচ্ছে সে। আর এইচ মানে উচ্চতা বা শ্রেণী ব্যবধান। এই এইচ দ্বারা কি প্রকাশ করা হয়? শ্রেণী ব্যবধান প্রকাশ করা হয়। আর গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি, এটাকে কি বলা হয়? এই যে ইউআই। গণসংখ্যা আমাদের এফআই, তাহলে আমরা লিখতে পারি এফআই ইনটু ইউআই। তাহলে আমরা কী জেনে নিলাম? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে কী লাগে। তারপর এই তাদেরকে ইংরেজিতে কি বলা হয়? এক্স আই এফ আই ইউআই, তারপর এফআই ইন্টু ইউআই। তারপর আর কি জানলাম? যে প্রত্যেকটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে কী লাগে? একটা সারণী তৈরি করতে হয়। এখন আমরা কি করব? এই উদ্দীপকের আলোকে একটা সারণী তৈরি করব, আর সারণী থেকে কি করব? গড় নির্ণয় করব। তো দেখো একটু আমি সারণীটা তৈরি করে নেই। তো দেখো আমি একটা সারণী তৈরি করেছি, লিখেছি উপরে উদ্দীপকের আলোকে নিচে সারণী তৈরি করা হলো। আমরা কিসের আলোকে সারণী তৈরি করব? এই উদ্দীপকের আলোকে। প্রথমে বলেছিলাম সারণী তৈরি করতে কি কি লাগে? এই শ্রেণীব্যক্তি, শ্রেণী মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। দেখো গণসংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এই যে গণসংখ্যাকে এফআই দ্বারা প্রকাশ করা হয়। আমরা এটাও লিখে ফেলি। তোমরা কোনো অঙ্কে যদি এফআই লেখা পাও তাহলে ভাববে যে আমার অঙ্কটা মনে হয় ভুল। তাহলে গণসংখ্যাকে কী করা হয়? এফআই দ্বারা প্রকাশ করা হয়। আর শ্রেণী মধ্যমানকে কী দ্বারা প্রকাশ করা হয়? এই যে আমি লিখেছি ধাপ বিচ্যুতি ইকুয়াল টু ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ। তাহলে এই শ্রেণী মধ্যমানকে কী দ্বারা প্রকাশ করা হয়? এক্স আই দ্বারা। এক্স আই, এটা ছোটো করে লিখে দিচ্ছি, তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দিচ্ছি, আশা করি বুঝতে পারবে। তো কী লাগে? এই ধাপ বিচ্যুতি হচ্ছে ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এইচ, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, অর্থাৎ গণসংখ্যার এই যে এফআই ইউআই লিখেছি আমি। তো ইংলিশও লিখেছি আর বাংলিশও লিখেছি। এখন আমরা করবোটা কি? শ্রেণী ব্যক্তি বসাবো। শ্রেণী ব্যক্তি হচ্ছে উৎপাদন খরচগুলো। প্রথম শ্রেণী ব্যক্তি কি? 2 থেকে 6 বা 2 থেকে 6। তারপরে কি আছে? 6 থেকে 10। তারপরে কি আছে? 10 থেকে 14 বা 14। তারপরে কি আছে? 14 থেকে 18। তারপরে কি আছে? 18 থেকে 22। তারপরে কি আছে? 22 থেকে 26। তারপরে কি আছে? 26 থেকে এই যে 26 থেকে 30। তারপর কি আছে? 30 থেকে 34। এই যে আমরা শ্রেণীব্যক্তি লিখে নিলাম। এখন আমরা কি করব? শ্রেণী মধ্যমান বের করব। শ্রেণী মধ্যমান হচ্ছে এই যে 2 থেকে 6 আছে, 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর কি 6। এই 2 থেকে 6 পর্যন্ত মধ্যখানে যেই সংখ্যাটা থাকবে সেটাকে কি বলা হয়? শ্রেণী মধ্যমান বলা হয়। আশা করি বুঝতে পারছো। অথবা প্রথম পদ এবং শেষ পদ কি করতে হয়? অর্থাৎ দুইটা শ্রেণীব্যক্তি কি করব? যোগ করব, তারপর 2 দিয়ে ভাগ করব, তাও হবে। দেখো 2, 3, 4, 5, 6, এখানে এই সংখ্যাগুলোর মধ্যখানে 2 থেকে 6 পর্যন্ত কি আছে? মধ্যখানে কি আছে? এই যে 4টা আছে, আমরা 4টা কি করব? শ্রেণী মধ্যমানে বসাবো। আর যদি আমরা এভাবে না বসাই, এই শ্রেণীব্যক্তি দুটি কী করব? যোগ করব। দেখো 6 আর 2 যোগ করলে কি হবে? 8 হবে। 8কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 4 হবে। তারপরে দেখো 6 থেকে 10 পর্যন্ত কি আছে? শ্রেণী মধ্যমান। এইভাবে আমরা কি করব? শ্রেণী মধ্যমান বের করব। 6 আর 10 যোগ করলে কি হবে? 16। 16কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? 8 হবে। আমার জায়গার শর্ট, বোর্ডটি একটু ছোটো হওয়ার কারণে আমি ছোটো করে লিখছি, তোমরা একটু দেখে নিও ভালো ঠিকছে।
তারপর দেখো 10 থেকে 14, 10 থেকে 14 পর্যন্ত যদি আমরা যোগ করি 10 আর 14 হবে 24, 24কে 2 দ্বারা ভাগ করলে হবে 12। তাহলে আমাদের শ্রেণী মধ্যমানও কি 12। তারপর দেখো 14 আর 18, 14 আর 18 যোগ করলে কি হয় 32, 32কে কি করব 2 দ্বারা ভাগ করলে কি হবে 16 হবে। আর যদি এভাবে না করি তাহলে কি হয় দেখো, এই আমরা কি করব, এই যে 14 থেকে 18-র মধ্যে 14, 15, 16, 17, 18 এই যে 5টা সংখ্যা আছে কোনটা মধ্যখানে পড়ে 14, 15, 16, 17, 18, 14, 15, 16, তাহলে কি মধ্যখানে পড়েছে 16টা মধ্যখানে পড়েছে, এর জন্য 16 কি হয়েছে মধ্যমান হয়েছে। তারপর দেখো 18 থেকে 22, এই 18 আর 22 যদি আমরা যোগ করি তাহলে কি হবে 40 হবে, 40কে 2 দ্বারা ভাগ করলে কি হবে 20 হবে, তাহলে 20টাই মধ্যমান। এভাবে যদি না বুঝো এই সেভাবে করবা, 18 থেকে 22 পর্যন্ত গণে যেটা মধ্যখানে থাকবে সেটা ব্যবহার করবা। তারপর 22 থেকে 26 যোগ করলে কি হবে 22 থেকে 26 যোগ করলে কি হয় 48, 48কে 2 দ্বারা ভাগ করলে কি হবে 24, 2 24-এ 48। তারপর দেখো 26 আর 30 যোগ করলে কি হবে 56, 56কে 2 দ্বারা ভাগ করলে কি হবে 28 হবে, তাহলে 28 হচ্ছে মধ্যবিন্দু। তারপর দেখো 30 থেকে 34 যোগ করলে কি হবে 64, 64কে 2 দ্বারা ভাগ করলে কি হবে 32। এইগুলোই হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান। আশা করি বুঝতে পারছো। যাচ্ছে আমরা গণসংখ্যায়। গণসংখ্যা আমাদের দেয়া আছে 2 থেকে 6 পর্যন্ত কি আছে 1, তারপর কি 9, তারপর কি 21, তারপর কি 47, তারপর কি 52, তারপর কি 36, তারপর কি 19, তারপর কি 3। এই যে গণসংখ্যাগুলো আমাদের উদ্দীপকে দেয়াই আছে। তারপর দেখো আমাদের কি করতে হবে ধাপ বিচ্যুতি, অর্থাৎ ইউআই xi মাইনাস এ বাই এইচ। আমরা কি করব xi থেকে এ বিয়োগ করে কি করব এইচ দ্বারা শ্রেণী ব্যবধান দ্বারা কি করব ভাগ করব। একটা জিনিস দেখো, আমরা এখানে এ ধরিনি, এ এমন একটা সংখ্যাকে এ হচ্ছে এই যে এটা হচ্ছে অনুমানিক গড়, এটা অনুমানিক গড়। আমরা 20কে কি ধরবো শ্রেণী মধ্যমানে এ ধরতে হয়। আমরা কি করব এই 20কে এ ধরবো, 20কে এ ধরলাম, এই 20টাই হচ্ছে আমাদের এ অনুমানিক গড় হচ্ছে 20। এখন আমরা কি করব এই 20 ব্যবহার করব। যেই শ্রেণী ব্যক্তিতে আমরা অনুমানিক গড় ধরব সেই শ্রেণী ব্যক্তির এই ধাপ বিচ্যুতি হবে 0। ভালোভাবে বুঝে নাও, আমরা অনুমানিক গড় ধরব একটা শ্রেণী মধ্যমানকে, যেই শ্রেণী মধ্যমানকে আমরা অনুমানিক গড় ধরব সেই শ্রেণী ব্যক্তির এই ধাপ বিচ্যুতি হবে 0। তাহলে আমরা এই শ্রেণী ব্যক্তিতে আমরা এই 20কে কি ধরেছি অনুমানিক গড় ধরেছি, তাহলে এর ধাপ বিচ্যুতি কি হবে 0 হবে। উপরের দিকে গেলে হবে -1, তারপর হবে -2, তারপর হবে -3, তারপর হবে -4, আর নিচের দিকে আসলে হবে +1, তারপর হবে +2, তারপর হবে +3। এটা কিন্তু ধাপ বিচ্যুতি খুবই সহজ। এই ইউআই ইকুয়াল টু xi মাইনাস এ বাই এইচ, এই চিন্তাটা বাদ দিয়ে দিবা, এই চিন্তাটা মাথায় ঢুকিয়ে ঝামেলা এই টেনশন করবা না। দেখো এই চিন্তাটা বাদ, আমরা ধাপ বিচ্যুতি বের করব। এ ইকুয়াল টু অনুমানিক গড়, অনুমানিক গড় যাকে ধরবো যেই শ্রেণী ব্যক্তিতে অনুমানিক গড় এ ধরবো সেই শ্রেণী ব্যক্তির ধাপ বিচ্যুতি হবে 0। আর 0 থেকে উপরের দিকে গেলে হবে -1, -2, -3, -4, উপরে যত পদ থাকবে মাইনাস দিয়ে হবে, আর নিচের দিকে আসলে প্লাস দিয়ে হবে। দেখো 0 হয়েছে, তারপর উপরের দিকে যাওয়ায় কী হয়েছে -1, তারপর -2, তারপর -3, তারপর -4, আরেকটি থাকলে কি করতাম -5 দিতাম। এখন 0 থেকে নিচের দিকে আসলে +1, +2, +3, আরেকটা থাকলে কি করতাম +4 দিতাম। তাহলে ধাপ বিচ্যুতিও ক্লিয়ার। এখন কি করব গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি বের করব, FI ইউআই। এখন দেখো গণসংখ্যা ইনটু ধাপ বিচ্যুতি, আমাদের গণসংখ্যা কি এই যে, আর ধাপ বিচ্যুতি কি এই যে -4। আমরা কি করব প্রথম এই শ্রেণী ব্যক্তির গণসংখ্যা দিয়ে প্রথম ধাপ বিচ্যুতির এই সংখ্যাটাকে কি করব গুণ করব। গণসংখ্যা 1 দিয়ে -4কে গুণ করলে কি হবে -4ই হয়, -4। তারপর এই গণসংখ্যা 9 দিয়ে -3কে গুণ করলে কি হবে 3 নং 27, থাকবে সাথে মাইনাস,
তারপর আমরা কি করব, এই -2 দ্বারা কি করব, 21কে গণসংখ্যা 21কে ধাপ বিচ্যুতির -2 দ্বারা গুণ করব। 2 21 কি আমরা জানি, 2 21 42, তাহলে হবে -42। তারপর দেখো এই যে -1 দ্বারা 47 গণসংখ্যাকে গুণ করলে কি হবে, -47ই হবে। তারপর দেখো 0 দ্বারা 52কে গুণ করলে কি হবে, গুণফলও 0 হবে। তারপর দেখো প্লাসের 1 দ্বারা 34কে গুণ করলে কি হবে, 36ই হবে। তারপর দেখো প্লাসের 2 দ্বারা 19কে গুণ করলে কি হবে, 38 হবে। তারপর দেখো 3 দ্বারা 3কে গুণ করলে 9 হবে। এটাই হচ্ছে আমাদের গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। যদি আজকের ক্লাসটি তোমরা দেখে থাকো, আমি মনে করি আর কোনো দিন তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ নির্ণয়ের কী করতে হবে না, আর কোনো ক্লাস করতে হবে না। তো দেখো গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি কীভাবে বের করলাম। এই যে প্রথম পদ দিয়ে গণসংখ্যার প্রথম পদ দিয়ে ধাপ বিচ্যুতির প্রথম পদকে গুণ, তারপর গণসংখ্যার দ্বিতীয় পদ দিয়ে ধাপ বিচ্যুতির দ্বিতীয় পদকে গুণ, তারপর গণসংখ্যার তৃতীয় পদ দিয়ে ধাপ বিচ্যুতির তৃতীয় পদকে গুণ। এইভাবে কি করতে হবে, বের করতে হবে ধাপ বিচ্যুতি, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। এখন আমরা কি করব, সূত্রে চলে যাব। দেখো এখন আমরা সূত্র প্রয়োগ করব। জায়গার শর্ট আমি এখানে সংক্ষিপ্ত আকারে লিখে ফেলছি। দেখো আমাদের সূত্র কি, আমরা কে বের করব, গড়, সেহেতু আমরা লিখব, সুতরাং গড় x equal to a plus summation of number fi ey, নিচে হবে কি, নিচে হবে n into h। সূত্রটা হচ্ছে গড়ের সূত্র কি, x equal to a plus summation of number fi ey by n into h। এটা হচ্ছে আমাদের অনুমানিক গড়। এই যে a equal to অনুমানিক গড় আমরা কি ধরেছি, 20, এর জায়গায় দিব আমরা 20। তারপর এই প্লাসটা লিখব, সামেশন অফ নাম্বার fi ey, সামেশন অফ নাম্বার fi ey হচ্ছে গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, এগুলোর যোগফল। এগুলো যোগ করলে দেখো, এগুলো যোগ করলে কি হয় দেখি, এগুলো যোগ করলে হবে -37। কিভাবে যোগ করবা, মাইনাসেরগুলো একসাথে যোগ করবা আর প্লাসেরগুলো একসাথে যোগ করবা। পরবর্তীতে মাইনাসেরগুলো থেকে কি করবা, প্লাসেরগুলো বাদ দিয়ে দিবা, বা প্লাসের যদি বেশি হয় তাহলে প্লাসেরগুলো থেকে মাইনাসেরগুলো বাদ দিয়ে দিবা। যদি যোগ বিয়োগ করে কি হয়, -37 হয়। এটা হচ্ছে আমাদের fi ইন্টু এই যে ইউআই, অর্থাৎ গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। আর আমাদের কিসের প্রয়োজন, n হচ্ছে গণসংখ্যার n ইকুয়াল টু গণসংখ্যার যোগফল। আমি এখানে জায়গা নেই, এই গণসংখ্যার যোগফলটা এখানে লিখে ফেলছি, 188। গণসংখ্যার যোগফল কি 188, আর ধাপ বিচ্যুতির যোগফল -37। তাহলে আমরা কি করব, fi সামেশন অফ নাম্বার fi ey, এই যে সামেশন অফ নাম্বার fi ey কি পেয়েছি, -37, আমরা লিখব -37। তারপর নিচে হচ্ছে n বলতে আমরা কি ধরেছি, n হচ্ছে গণসংখ্যার যোগফল 188। তারপর কি এই যে ইন্টু h বলতে শ্রেণী ব্যবধান। দেখো 2 থেকে শুরু হয়েছে, 2 থেকে আমরা যদি গণি কি হয়, 2 3 4 5 6 ধরা যাবে না, কারণ পরবর্তী শ্রেণীব্যাপ্তি কি হয়েছে, 6 থেকে শুরু হয়েছে। তাহলে 2 3 4 5 ব্যবধান কত, 4। আবার 6 থেকে যদি গণি 6 7 8 9 10 গণা যাবে না, কারণ 10 হচ্ছে পরবর্তী শ্রেণীব্যাপ্তির প্রথম বা বামপক্ষ। তাহলে শ্রেণীব্যাপ্তি আমরা কি পেয়েছি, এই শ্রেণী ব্যবধান আমরা পেয়েছি 4, আমরা লিখব h এর জায়গায় 4। এখন দেখো আমরা কি করি, এখানে লিখে ফেলছি, তোমরা এই নিচে লিখবো, আমার জায়গার শর্টের জন্য এখানে লিখছি। দেখো 20 যেমন আছে তেমন রাখবো, তারপর প্লাস, তারপর দেখো এই যে ইনটু দ্বারা বোঝাচ্ছে 4 দ্বারা কি করতে হবে, -37কে গুণ করতে হবে। -37কে 4 দ্বারা গুণ করলে কি হয়, 148 হয়, 148 হয়। আবার দেখো এই 4, এই গুণ দ্বারা বোঝাচ্ছে 4 কি উপরের সংখ্যা, 4 এর নিচে মনে হর 1 আছে, তাহলে গুণ করলে 4 দ্বারা -37কে কি করতে হবে, গুণ করতে হবে। 4 দ্বারা -37কে গুণ করলে -148। তারপর দেখো নিচে আছে 188। তারপর দেখো এখন কি করি, 20 তার যেমন আছে তেমন
20 তার যেমন আছে তেমন, এখানে প্লাস মাইনাস একটি বসাচ্ছি না, আর আগে কি করে নেই 188 দ্বারা 148কে ভাগ করে নেই। -148কে 188 দ্বারা ভাগ করলে কি হবে, মাইনাসের সংখ্যা, এজন্য মাইনাস দ্বারা ভাগফলটা আসবে, এজন্য আমরা 20 পরে এই মাইনাস দিয়ে দিচ্ছি। 148কে 188 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে, এই 0.789, তারপর আরও আছে এই 6, 7 আরও সংখ্যা আছে। আমরা কি করব, যদি দশমিকের পরে বিশাল সংখ্যা আসে তাহলে এই দুইটি গড়ে লিখতে হয়, এই বামের গড়ের সাথে 1 যোগ করব, এই 8-এর সাথে 1 যোগ করে আমরা 9 লিখে ফেলবো, আর কিছু লিখব না। এটা হচ্ছে দশমিক লেখার নিয়ম। তাহলে 7-এর সাথে যদি 8-এর, এখানে 8 ছিল, 7 পরে 8 ছিল, 8-এর সাথে আমরা 1 যোগ করলে কী হবে, 9 হবে। তাহলে আমরা কি পেয়েছি, এই 20 বিয়োগ 0.79। এখন কি করব দেখো, 20 থেকে যদি আমরা -0.79কে বিয়োগ করি তাহলে কি হয়, 19.21 হয়। তোমরা ক্যালকুলেটর দিয়ে এই গুণগুলো করে নিবা, আমি গুণটা আর দেখাতে পারছি না, সময় কম, ভিডিওটা লম্বা হয়ে যাবে। দেখো আমরা কি করেছি, আবার বুঝিয়ে দিচ্ছি। এ তার অনুমানিক গড় প্লাস সামেশন অফ নাম্বার FIUY, এই যে আমরা সামেশন অফ নাম্বার FIUY এর যোগফল, এই তার জায়গায় তার যোগফল বসিয়েছি। তারপর n ইকুয়াল টু এই গণসংখ্যার যোগফল, তারপর এইচ হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। এখন 20কে যেমন আছে তেমন রেখেছি, তারপর প্লাস দিয়েছি। এই -38কে কী করেছি, 4 দ্বারা গুণ করেছি, হয়েছে -148, নিচে 188 যেমন আছে তেমন, তারপর 20 তার 20, তারপর এখানে মাইনাস কীভাবে হয়েছে, -148কে প্লাসের 188 দ্বারা ভাগ করলে মাইনাসের ফল আসবে, এই জন্য মাইনাস দিয়েছি। 188 দ্বারা 148কে ভাগ করলে হবে 0.79, 79 না 7945 আরও আছে সংখ্যা। আমরা কি করেছি, এই অতিরিক্ত সংখ্যা কেটে এই 8, এখানে 7 পরে 8 আসে, 8-এর সাথে 1 যোগ করে 9 বসিয়েছি, হয়েছে 79। তারপর এই 20 থেকে 0.79 বিয়োগ করেছি, হয়েছে 19.21। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড়। আশা করি খুব সহজে বুঝতে পারছো। দেখা হবে, কথা হবে 16 নং পর্বে। আর বিদায় নিচ্ছি। তোমরা কি করবা, গণিতে দুর্বল বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে পৌঁছে দিবা, আমাদের জন্য দোয়া করবা, আর 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কাছে বলবা, একটা ভালো রেজাল্ট করবা ইনশাল্লাহ। বিদায় নিচ্ছি, দেখা হবে 16 নং পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।